সমস্ত ছাত্র ছাত্রীদের আমি মাইন্ডজোনের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ এবং ধন্যবাদ জানাই এবং আমি এই মাইন্ডজোনের সঙ্গে যোগ হতে পেরে নিজেকে গর্ববোধ মনে করি। তোমাদের শ্রেণী দ্বাদশ শ্রেণীর জন্য আমি আজ পুষ্টিবিজ্ঞান বিষয়ে কিছু বিষয় আলোচনা করব, যেটাকে নির্ভর করে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে কিছু না কিছু উত্তর করতে পারবে। আমি নির্দিষ্ট কোনো চ্যাপ্টার বিষয়ের জিনিস তুলে ধরছি না, আমি সমগ্র বিষয়ে একটা বেসিক তোমাদের দিকে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা থেকে তোমরা অতি সহজেই বিজ্ঞান সম্পর্কিত অর্থাৎ পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত উত্তরগুলো তোমরা দিতে পারো। তো আজকে আমি আলোচনা করছি পুষ্টিবিদ্যার বিষয়ে। প্রথমত পুষ্টিবিজ্ঞান কি? পুষ্টিবিজ্ঞান কাকে বলা হয়? পুষ্টিবিজ্ঞান বলতে গেলে প্রথমে এখানে দেখো আমি একটা জিনিস লিখেছি, খাদ্য সম্পর্কিত জ্ঞান। অর্থাৎ পুষ্টিবিজ্ঞান কাকে বলে না, পুষ্টিবিজ্ঞান হলো খাদ্য বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান, যা থেকে আমরা খাদ্য, পরিপোষক, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া, খাদ্যের উপাদান, উৎস, খাদ্য সংরক্ষণ, খাদ্যের পরিপাক, আত্তীকরণ, বহিষ্করণ এবং আরো বিভিন্ন বিষয় আমরা জানতে পারি। এবং লিঙ্গ ও বয়স অনুপাতে মানুষের কিরকম খাদ্যের প্রয়োজনীয়তা হতে পারে, মানুষের ডায়েট চার্ট কেমন হওয়া উচিত ইত্যাদি সমগ্র জ্ঞান লাভ করি আমরা, তাকে বলবো পুষ্টিবিজ্ঞান। অর্থাৎ পুষ্টিবিজ্ঞানে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং জানি, সেই সম্পর্কিত বিজ্ঞান হলো পুষ্টিবিজ্ঞান। এবারে আসা যাক পুষ্টি কথাটা সম্পর্কে। পুষ্টি কাকে বলে? অর্থাৎ এই যে পুষ্টি বলেছি, পুষ্টি কাকে বলা হয় না, পুষ্টি এক প্রকার প্রক্রিয়া বা পদ্ধতি, যে পদ্ধতিতে জীব খাদ্যের গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে এক নম্বর কি না তার বৃদ্ধি ঘটবে, শরীরে বৃদ্ধি ঘটবে, আর কি হবে না ক্ষয় পূরণ হবে, ক্ষয় পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং দেহ কার্য পরিচালনার জন্য শক্তি পাওয়া যাবে। সেই বিষয়টাকেই আমরা বলি পুষ্টি। তাহলে পুষ্টি এক প্রকার প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বিশেষ করে এটা মানুষের জন্য, তাদের বৃদ্ধি ঘটবে, ক্ষয় পূরণ হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং সেখানে তার কি হবে না দেহ কার্য পরিচালনার জন্য শক্তি পাবে। সেই প্রক্রিয়া বা পদ্ধতির নাম হচ্ছে পুষ্টি। এবার পুষ্টিতে আমরা একটা জিনিস উল্লেখ করলাম যে খাদ্যের ব্যাপার। এবারে আসা যাক খাদ্য কাকে বলে। খাদ্য কাকে বলে না, খাদ্য হচ্ছে একটি আহার্য সামগ্রী, যেটা গ্রহণ করলে কি হবে, আমাদের পুষ্টি হবে, আমাদের বৃদ্ধি হবে, আমাদের ক্ষয় পূরণ হবে, সর্বোপরি শক্তি উৎপাদন হবে। এইটি ভালো করে অবশ্যই জানা দরকার। শক্তি শক্তি উৎপাদন, অর্থাৎ এইটা খাদ্য বলতে গেলে থাকা দরকার। যদি না তোমরা এই শক্তি উৎপাদনের কথাটি উল্লেখ করো, তাহলে সংজ্ঞাটি ভুল হয়ে যাবে। তাই আমরা খাদ্য কাকে বলবো, খাদ্য এক প্রকার আহার্য সামগ্রী, যা গ্রহণ করলে দুটো জিনিস আমাদের হবে, পুষ্টি এবং বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং শক্তি উৎপাদন হবে। এইটি প্রধান, শক্তি উৎপাদন করতে পারবে, তাকে আমরা বলবো খাদ্য। ঠিক আছে, এরপরে আমরা আসি সাধারণত খাদ্যের শ্রেণী বিভাগে আসা যায়। খাদ্যকে কত ভাগে ভাগ করা যায়? খাদ্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক ভাগে হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। দেহ পরিপোষক, দেহ পরিপোষক খাদ্য। আর এক প্রকার হচ্ছে দেহ সংরক্ষক
খাদ্য। ঠিক আছে, তাহলে আমরা খাদ্যের যে ব্যাপারটা, যেমন খাদ্যের শ্রেণীবিভাগ বা প্রকার ভেদে খাদ্যকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। এক প্রকার হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, আর এক প্রকার হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য কোনগুলো? সাধারণত একদম এখানে তিনটি ফিক্সড। এক প্রকার শর্করা, শর্করা, প্রোটিন ও ফ্যাট, এগুলিকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। অর্থাৎ মূলত দেহের বৃদ্ধি বা দেহের তাপ উৎপাদনে সাহায্য করছে এই খাদ্যগুলিকে বলা হয় পরিপোষক খাদ্য, দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক খাদ্য কোনগুলো? না সাধারণত ভিটামিন, ভিটামিন এবং খনিজ লবণ। অর্থাৎ মূলত যে খাদ্যগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা করে তোলে তাকে আমরা বলবো দেহ সংরক্ষক খাদ্য। সেটা কারা করে থাকে? ভিটামিন এবং খনিজ লবণ। ঠিক আছে, এরপর আমরা ভিটামিন সম্পর্কে কিছু জানি। ভিটামিন 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 কাকে বলা হয়? না, ভিটামিন হচ্ছে সাধারণ খাদ্যে উপস্থিত একটি উপাদান যা সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থাকে এবং যেটা গ্রহণ করলে, একটি প্রধান এই ভিটামিনের সম্পর্কে, যা গ্রহণ করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রোগ প্রতিরোধ। ঠিক আছে, তাহলে ভিটামিন হচ্ছে সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহে কি করবে? পুষ্টি বৃদ্ধি, সর্বোপরি রোগ প্রতিরোধ করে তুলবে। ঠিক আছে, তাহলে তাকে বলা হবে ভিটামিন। এই ভিটামিনকে আমরা এবারে এসে যাব ভিটামিনের প্রকার। বিভিন্ন প্রকারের ভিটামিন গুলো পাওয়া যায়। ভিটামিন এ, বি, বি কমপ্লেক্স হয়, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে ইত্যাদি। ঠিক আছে, তাহলে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ডি, ই এবং কে। ঠিক আছে, এরপরে আমরা এই যে বিভিন্ন ভিটামিন গুলো রয়েছে, এই ভিটামিন গুলোর প্রধান কয়েকটি উৎস সব জেনে নেওয়া যাক। প্রথমে আসি ভিটামিন এ এর উৎস কি? ভিটামিন এ সাধারণত বেশি পাওয়া যায় কমলা বর্ণের সবজি। তাহলে কমলা বর্ণের যে সবজি প্রথমে নাম এসে যাওয়া দরকার কার? গাজর। আর কোথায় পাওয়া যায়? পাকা কুমড়ো। আর কিসে পাওয়া যায়? টমেটোতে পাওয়া যায়। আর কিসে পাওয়া যায়? আর পাওয়া যায় হচ্ছে তোমার পেঁপেতে পাওয়া যায়, তারপরে তোমার পাকা আমে পাওয়া যায়। এছাড়া হ্যালিবার বা কড মাছের যে যকৃৎ মিশ্রিত তেল রয়েছে তার মধ্যেও ভিটামিন যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এছাড়া আমরা বাঁধাকপি, বিভিন্ন রকমের তোমরা বলতে পারো। সব থেকে ভালো হয় কোনো ভিটামিনের যদি উল্লেখ করা হয় ভিটামিন ডি ছাড়া তোমরা শাকসবজির কথা উল্লেখ করে দেবে যে সমস্ত সবুজ শাকসবজিতে এই ভিটামিনগুলো পাওয়া যায়। খালি ডি এর বেলা তোমরা লিখবে না। কেন? কারণ ডিটা উদ্ভিদজাত উৎস কম, প্রাণীজাত উৎস বেশি। অর্থাৎ ডি এর উৎস হিসাবে কোথায়? না বিভিন্ন যে মাছগুলো, কড, হাঙ্গর, এলিফ্যান্ট, এদের মাছের যকৃৎ মিশ্রিত তেল থেকে এই ডি এর বেশি পরিমাণে পাওয়া যায়। আরেকটা ভালো জিনিস, এই যে সি রয়েছে, এই সি ভিটামিনটা কোথায় পাওয়া যায়? মনে করে রাখবে, যত টক জাতীয় ফল আছে সমস্ত টক জাতীয় ফলের উৎস হচ্ছে এই ভিটামিন। এখানে পাওয়া যাবে, সি পাওয়া যাবে। অর্থাৎ তোমরা সেখানে লেবু, কমলা লেবু, আমলকি যা আছে বলবে সেখানে। ঠিক আছে, বি কোথায় পাওয়া যায়? প্রথমেই বলে দিয়েছি যে যেখানে লিখবে কি সমস্ত সবুজ শাকসবজি লিখবে, সমস্ত সবুজ শাকসবজির মধ্যে এগুলো আছে। এছাড়া বি এর কমপ্লেক্স, বি কমপ্লেক্স, এখানে বি1, বি2, বি5 বিভিন্ন রকমের রয়েছে, বি12। তো এরকম করে যে কমপ্লেক্স রয়েছে এগুলো কোথায়? না
কোথায় পাওয়া যায়? লাল আটার মধ্যে পাওয়া যায়। আবার বি এর উৎস হিসাবে আমরা যে আলুর ছোল ফেলে দিই তার ছালের মধ্যে এই ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বি পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া তোমরা লিখবে কি মাছ, মাংস, দুধ, ডিম এগুলোর কমন প্রত্যেকটা ভিটামিন পাওয়া যায়, কেবলমাত্র সি এর ভিটামিনটা খুব কম পরিমাণে থাকে। ঠিক আছে, এরপরে আমরা যে ই আছে এখানে সবুজ শাকসবজি লিখবে এবং দুধ, মাছ, মাংস, ডিমের কথা লিখবে এবং কেউ যে রয়েছে সেখানেও সেম ওই সবুজ শাকসবজির কথা তোমরা বিভিন্ন লিখবে, মাছ, মাংস, ডিমের উল্লেখ করবে। তাহলে এই একটা সহজ করে আমাদের ধারণা হয়ে গেল যে ভিটামিন, সমস্ত ভিটামিনগুলো কোথা থেকে পেয়ে থাকি। ঠিক আছে, এরপরে এই সমস্ত যে ভিটামিনগুলো রয়েছে এদের রোগ লক্ষণ, অভাবজনিত রোগ লক্ষণ, অর্থাৎ এই ভিটামিন কোনো ব্যক্তির দেহে যদি কম পরিমাণে যায় তার শরীরে কি কি রোগ হতে পারে। তো আমরা কমন এক দুটো রোগ করে জানবো। ঠিক আছে, প্রথমত আসি এর অভাবে কি রোগ হয়? রাত কানা রোগ বলা হয়। কি রোগ? রাত কানা। এছাড়া এ ভিটামিনের অভাবে বৃক্কে পাথরের জন্ম হয়, অর্থাৎ কিডনিতে বলা হয় স্টোন। বি কমপ্লেক্সে রয়েছে এখানে বেরিবেরি বা পেলেগ্রা ইত্যাদি, স্টোমাটাইটিস, গ্লসাইটিস ইত্যাদি রোগ হয়ে থাকে। সি এর অভাবে ক্যারিস রোগ বা দন্তক্ষয় বা স্কার্বি রোগ ইত্যাদি কোথাও উল্লেখ করা যেতে পারে। ডি এর অভাবে হয় রিকেট রোগ, অস্থি ক্ষয় বা বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া হয়ে থাকে। ই এর অভাবে হচ্ছে একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। এই ভিটামিনটির অভাবে বন্ধ্যাত্ব, সেটা পুরুষ বা মহিলা যে কোনো হতে পারে, বন্ধ্যাত্ব রোগ দেখা যায়। আর ভিটামিন কে যদি অভাব হয় তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে হেমোরেজের অর্থাৎ হেমোরেজ হয়, রক্তক্ষরণ। জানা গেল। এরপরে যে রয়েছে আমি যেগুলো বললাম ঠিক যে অভাবজনিত রোগ লক্ষণ, ঠিক তার বিপরীতটাই হচ্ছে কার্যকারিতা, অর্থাৎ এই ভিটামিনগুলো আমাদের শরীরে কি কাজ করে। এর ভিটামিন আমি বলেছিলাম রাতকানা রোগ তৈরি করে। তার কার উপরে কাজ করছে? আমাদের চোখের উপরে কাজ করছে। চোখের যে রেটিনার রড কোষ থাকে সেই রড কোষ গঠনে এর ভূমিকা রয়েছে। বি যে রয়েছে, বি এর অভাবে কি বলেছিলাম? পেলেগ্রা বা বলেছিলাম বেরিবেরি, স্টোমাটাইটিস, গ্লসাইটিস এই রোগগুলো তাহলে দূর করে তার কার্যকারিতা। সি ভিটামিন বলেছি স্কার্বি রোগ হয়, দন্তক্ষয়, ক্যারিস ইত্যাদি, অর্থাৎ এখানে দাঁতের গঠনে সাহায্য করে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে এবং আমাদের আরেকটি ভালো রয়েছে কাজ, সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। সি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আমাদের শরীরে কাজ করে। এখন যে অধুনা যে রোগটা বেরিয়েছে করোনা রোগ, তো সেই করোনায় এই ভিটামিনটার একটা বিশেষ ভূমিকা আছে, আমাদের দেহে অ্যান্টিবডি তৈরিতে এর ভূমিকা রয়েছে এবং এটি আমাদের কি বললাম যে বলা হলো এটা আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ করোনা সারাতে ভূমিকা রয়েছে। তাই অত্যধিক পরিমাণে আমাদের ভিটামিন সি এই সময় গ্রহণ করা উচিত। এরপরে রয়েছে ডি এর অভাবে কি বলেছিলাম রোগ? ডি এর অভাবে হচ্ছে আমাদের রিকেট রোগ হয়। তাহলে কার্যকারিতা কি হবে? রিকেট কোন সংক্রান্ত? না হাড় সংক্রান্ত, অস্থি সংক্রান্ত, অর্থাৎ অস্থি গঠনের সহায়তা করে। আমাদের দাঁতের গঠনেও এই ডি এর ভূমিকা রয়েছে, অর্থাৎ অস্থির গঠনে সাহায্য করছে, আমাদের রিকেট রোগ প্রতিহত করে। ইয়ে বললাম যে অ্যান্টিস্টেরিলিটি হরমোন, অর্থাৎ বন্ধ্যাত্ব হয়। তাহলে বিপরীতটা ঠিক হবে, বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। কে ভিটামিন যদি ঠিকঠাক গ্রহণ করা যায় তাহলে আমাদের প্রথম দিনের মাত্রা সেখানে বেড়ে যাবে, অর্থাৎ রক্ত তঞ্চনে সেখানে সাহায্য করবে। এই হলো বিভিন্ন যে ভিটামিনগুলো রয়েছে তার সম্পর্কিত সহজ একটা ধারণা। তাহলে আমি দেখো এখানে যদি বলা যায়, হয়তো তোমাকে বলা হলো কোন একটি ব্যক্তির ডায়েট চার্ট করবে, তো সেখানে কি ভিটামিন নেবে, তার জন্য কোন খাদ্যগুলো রাখবে, তাহলে আমরা এখানে যদি ভিটামিন সম্পর্কিত বেসিক নলেজটা থেকে আমরা বলতে পারি এই ব্যক্তির এই রোগ হয়েছে এটা দিতে পারি, এই এটা খেলে এটা হবে। ঠিক আছে, শিশুদের ক্ষেত্রে কোন কোন ভিটামিনগুলো অবশ্যই তার দরকার, যেমন শিশুদের ক্ষেত্রে বলা হয় ছোটবেলা যখন তাদের বয়স কম থাকে, মানে জন্মের পর মাতৃদুগ্ধ তার 6 মাস পর্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়। এই 6 মাসে কি হবে না ওই দুগ্ধের মধ্যে বিভিন্ন ভিটামিন, বিশেষ করে মাতৃদুগ্ধে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। তাহলে এই সি এর যে কাজ রয়েছে সেটা কিন্তু তার কাজ করবে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে, তার অ্যান্টিবডি গঠনে সাহায্য করবে এবং হচ্ছে ভিটামিন যে সি গ্রহণ করবে অর্থাৎ দন্ত গঠনে তার সাহায্য করবে। তাহলে এই একটা সহজ বিষয় জানলাম, কিন্তু এখান থেকে আমরা অনেক প্রশ্নের উত্তর করতে
এবারে আসা যাক খাদ্য সম্পর্কিত, আমরা আসবো পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র, কারণ খাদ্যের ব্যাপার আসলে তো সেই খাদ্যটা আমাদের মানব দেহে বহনের জন্য তো পৌষ্টিক তন্ত্রের বিশাল একটা ভূমিকা রয়েছে। সেখানে খাদ্যের পরিপাক, শোষণ, বহিষ্করণ ইত্যাদির ভূমিকা এই পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যুক্ত। তাই পৌষ্টিক তন্ত্র সম্পর্কে আমাদের কিন্তু জানা দরকার। তো পৌষ্টিক তন্ত্র কাকে বলে? সহজ করে না, যে তন্ত্র আমাদের খাদ্য পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণের সঙ্গে যুক্ত, তাকেই আমরা বলবো কি পৌষ্টিক তন্ত্র। যে তন্ত্রে এগুলো সম্পন্ন হয়, অর্থাৎ সেখানে খাদ্য গ্রহণ করব, খাদ্যের পরিপাক হবে, খাদ্যের শোষণ হবে, আত্তীকরণ হবে এবং বহিষ্করণ, অর্থাৎ এই পর্যায়গুলো সম্পন্ন হয় যে তন্ত্রের মাধ্যমে, তাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। এই পৌষ্টিক যে তন্ত্র রয়েছে, এই পৌষ্টিক তন্ত্রের গঠনে প্রধানত দুটো অংশ দেখা যায়। এক হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। দ্বিতীয় হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে, তাহলে পৌষ্টিক তন্ত্রের গঠনে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি। এক বলা হলো পৌষ্টিক নালী, আর হচ্ছে পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি তাহলে আমরা সেখানে জেনেছিলাম কি না, পৌষ্টিক তন্ত্রের প্রধান দুটি অংশ। প্রথম অংশের নাম বলেছিলাম পৌষ্টিক নালী, আর দ্বিতীয় অংশের নাম বলেছিলাম পৌষ্টিক গ্রন্থি। তো আমরা এখানে একটা চিত্র মোটামুটি অঙ্কন করেছি, মানব দেহের একটি পৌষ্টিক তন্ত্রের এখানে চিত্র অঙ্কন করা হয়েছে, এবং সেই পৌষ্টিক তন্ত্রের যে বিভিন্ন অংশগুলো আমরা এখানে জানি। প্রথমত এখানে আমরা জানি যে পৌষ্টিক নালীর যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো বিভিন্ন অংশগুলোর নাম জানি। তো প্রথমে রয়েছে পৌষ্টিক নালীর প্রথম অংশতে বলা হয় মুখবিবর। মুখবিবর হচ্ছে পৌষ্টিক নালীর প্রথম অংশ। তার পরবর্তী যে অংশ রয়েছে সেটাকে বলা হয় গলগি। কি বলা হয়? গলগি। তার পরবর্তী যে অংশ রয়েছে তার নাম হচ্ছে গ্রাসনালী। তার পরবর্তী যে আকৃতি বিশিষ্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পাকস্থলী, পরবর্তী অংশের নাম পাকস্থলী, যার আকৃতি হয় ইংরেজি জি। পরবর্তী যে অংশ রয়েছে সেই অংশকে বলা হচ্ছে কি ক্ষুদ্রান্ত, এবং তার পরবর্তী যে অংশ রয়েছে তার নাম হচ্ছে বৃহদন্ত্র। বৃহদন্ত্র যে আছে এবং শেষের দিকে আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি যে বিভিন্ন ভাগগুলো, সেগুলো আমি তোমাদের এটাকে বলবো। প্রথমে আসি পৌষ্টিক তন্ত্রের যে মূল পৌষ্টিক নালীর অংশ। প্রথমত অংশ রয়েছে মুখবিবর। মুখবিবরের পরবর্তী অংশ যে গলবিল অংশ রয়েছে, এটা 5 থেকে 6 ইঞ্চি হয়ে থাকে। গলবিলের পরবর্তী যে অংশ রয়েছে গ্রাসনালী, প্রায় 10 থেকে 12 ইঞ্চি হয়ে থাকে এই গ্রাসনালীর দৈর্ঘ্য। এই গ্রাসনালীর হচ্ছে আমাদের খাদ্য গ্রহণের পর পেরিস্টলসিস পদ্ধতিতে, অর্থাৎ যাকে বাংলাতে বলা হয় ক্রমসংকোচনমূলক সংকোচন প্রসারণ, অর্থাৎ ক্রমসংকোচনমূলক চলন, সেই তার মাধ্যমে কি হয় না গ্রাসনালী খাদ্যের যে বস্তুকে তাকে পাকস্থলীতে ঠেলে দেয়। এরপরে অংশ হচ্ছে কি না পাকস্থলী, অর্থাৎ এটি ইংরেজি অক্ষর জি এর মতন রয়েছে। এই পাকস্থলী যে রয়েছে, এই পাকস্থলীতে মূলত আমরা এখানে খাদ্যের কিন্তু জেনে যাই, এখানে মূলত প্রোটিন এবং ফ্যাট, এই দুই প্রকার খাদ্যের এখানে কি হয় পরিপাক হয়ে থাকে। এটা মনে করে রাখবে, এখানে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয়, অর্থাৎ পাকস্থলীর মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয় না। পাকস্থলীর পরবর্তী যে অংশ রয়েছে সেই অংশটাকে বলা হয় কি বলা হয় ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্ত যে অংশটি রয়েছে, এই ক্ষুদ্রান্তের আবার 3টি অংশ হয়, ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। তাহলে আমরা এখানে জানলাম কি যে ক্ষুদ্রান্ত রয়েছে, ক্ষুদ্রান্তের 3টি অংশ, ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। ইলিয়ামের পরবর্তী অংশ এখানে এসে যায় কোন অংশ
না আমরা বৃহদন্ত্রকে পাই। বৃহদন্ত্রের যে অংশগুলি রয়েছে সেগুলো আবার কটি ভাগে ভাগ হয়েছে। প্রথমত যে বৃহদন্ত্র রয়েছে সেখানে থাকে কি না সিকাম, কি থাকে সিকাম, আর কি থাকে সিকাম থাকে, কোলন থাকে, মলাশয় থাকে এবং পাইলারি। কোলন যে রয়েছে কোলনটি আবার কয়েকটি ভাগে বিভক্ত। কোলনের প্রথম যে অংশ রয়েছে তাকে বলা হয় আরোহী কোলন। কি বলা হয় আরোহী কোলন। আরোহী কোলনের পরবর্তী যে অংশ তাকে বলা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এবং তার পরবর্তী যে অংশ রয়েছে তাকে বলা হচ্ছে অবরোহী কোলন, এবং লাস্ট কোলনের নাম হচ্ছে সিগময়েড কোলন। তাহলে কোলনের চারটি অংশ, এই চারটি অংশ মনে রাখবেন। অর্থাৎ এই সিগময়েড কোলনের পরে পোস্টিং নালী যে অংশ আছে সেটার নাম হচ্ছে মলাশয়, এবং লাস্ট রয়েছে পাইল নালী। এই হচ্ছে পৌষ্টিক তন্ত্রের যে পৌষ্টিক নালী রয়েছে তার একটা সাধারণ বর্ণনা। এরপরে আমরা পৌষ্টিক যে গ্রন্থি রয়েছে সেখানে প্রধান গ্রন্থি হিসাবে এখানে আমরা যকৃতের নাম লিখেছি, এখানে লেখা রয়েছে অগ্নাশয়ের চিহ্নিতকরণ করা রয়েছে, এবং লালা গ্রন্থি কথা উল্লেখ করা রয়েছে। এছাড়া পাদ গ্রন্থি ইত্যাদি অবস্থান করে, আন্তরিক গ্রন্থি এগুলো অবস্থান করে আমাদের পৌষ্টিক গ্রন্থির মধ্যে। মানব দেহে যে লালা গ্রন্থিগুলি রয়েছে সেটি 3 জোড়া লালা গ্রন্থি এখানে রয়েছে, প্যারাটিড, সাবম্যাক্সিলারি এবং সাবলিঙ্গুয়াল। এগুলো প্রত্যেকটা দুটো করে, অর্থাৎ 6টা রয়েছে মোট, তাহলে 6টা রয়েছে। এগুলো হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে তাহলে কাজ কি? লালা গ্রন্থির কাজ হচ্ছে লালা নিঃসরণ করা। এই লালা নিঃসরণের মাধ্যমে কি করে আমাদের মুখগহ্বরকে সিক্ত রাখে, এবং লালায় উপস্থিত উৎসেচক সিদ্ধ শ্বেতসার, অর্থাৎ সেখানে আমরা টাইলিনের থাকে বা লালাতে আরেক প্রকার উৎসেচক থাকে, তার নাম হচ্ছে লাইসোজাইম, যা ব্যাকটেরিয়াকে মারতে বা ধ্বংস করতে সাহায্য করে। এরপর হচ্ছে যকৃৎ। যকৃৎ যে রয়েছে এটি মানবদেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ, যাকে ইংরেজিতে আমরা লিভার বলে থাকি। এই লিভার যে রয়েছে এই তার কাজ, এবং এই লিভারের নিচের দিকে অংশটা থাকে যেখানে পিত্ত জমা হয় তাকে বলা হয় পিত্তাশয় বা পিত্তথলি। যকৃতের কাজ যদি বলি তাহলে পিত্ত রস নিঃসরণে সাহায্য করে, এবং যকৃতের যে কুফার কোষ থাকে সেই কুফার কোষ হচ্ছে ব্যাকটেরিয়া বা জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। এরপর আরেকটি গ্রন্থির নাম লেখা রয়েছে, তার নাম হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়কে সাধারণত আমরা জানি কি গ্রন্থি হিসাবে না, অগ্নাশয়কে আমরা জানি এক প্রকার মিশ্র গ্রন্থি, অর্থাৎ এই প্রকার গ্রন্থি থেকে এনজাইম এবং হরমোন ক্ষরিত হয়। এই অগ্নাশয়ে বিভিন্ন রকম কোষপুঞ্জ থাকে, এখানে আলফা বিটা ইত্যাদি কোষপুঞ্জ রয়েছে। বিটা থেকে হচ্ছে ইনসুলিন হরমোন, এবং আলফা থেকে হচ্ছে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। তাহলে এই মোটামুটি তোমরা একটা সাধারণ ধারণা জেনে রাখো যে পৌষ্টিক তন্ত্রের যে গঠন, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি যে রয়েছে সেগুলো সম্পর্কে ছোট একটা জ্ঞান করে রাখো, যাতে তোমরা এটা লিখতে পারো ঠিকঠাক ভাবে। এবার আমরা জানবো পৌষ্টিক তন্ত্রের যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলিতে বিভিন্ন খাদ্য উপাদান, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি কিভাবে পরিপাক হয় সেই সম্পর্কে আমরা একটা ছোট ধারণা করে রাখি। তো আমি এখানে দেখতে পেয়েছি এখানে 1 নম্বরে, অর্থাৎ শ্বেতসারের পরিপাক। এখানে অর্থাৎ আমরা যখন কার্বোহাইড্রেট গ্রহণ করি সিদ্ধ শ্বেতসার যেটা হয় সেটা আমাদের মুখবিবরেই তার পরিপাক্রিয়া সম্পন্ন হয়। তো সেখানে কি হচ্ছে না, সিদ্ধ শ্বেতসার আমাদের যে লালা রসে উৎসেচক টায়ালিন থাকে সেই টায়ালিনের প্রভাবে তৈরি হয়ে যায় আইসোমল্টোজ এবং মল্টোজে পরিণত হয়। পরবর্তী ক্ষেত্রে লালা রসে আরেকটি উৎসেচক যার নাম হচ্ছে মল্টেজ, তার প্রভাবে মল্টোজ তৈরি করে, মল্টোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ। তাহলে আমরা এখানে সিদ্ধ শ্বেতসার কিভাবে পরিপাক হয় সেটা জানলাম। ভালো করে মনে রাখবে, সিদ্ধ শ্বেতসার তারপরে প্রভাব করছে টায়ালিন, টায়ালিনের প্রভাবে তৈরি হলো আইসোমল্টোজ এবং মল্টোজ। মল্টোজ মল্টেজ নামক উৎসেচকের উপস্থিতিতে তৈরি করে গ্লুকোজ। এই জন্য অনেক সময় পরীক্ষার প্রশ্ন হয় যে আমরা মুড়ি বা চিড়ে ভাজা চিবোলে কেন মিষ্টি স্বাদ হয়। তার কারণ হচ্ছে চিড়ে যে রয়েছে সেটা হচ্ছে তার মধ্যে কি থাকে, সিদ্ধ শ্বেতসার থাকে। সেই শ্বেতসার টায়ালিনের প্রভাবে আইসোমল্টোজ বা মল্টোজ উৎপন্ন করছে, পরবর্তী ক্ষেত্রে মল্টেজ উৎসেচকের প্রভাবে গ্লুকোজ উৎপাদন করে। এই গ্লুকোজের স্বাদ কি? গ্লুকোজের স্বাদ হচ্ছে মিষ্টি।
এই কারণে আমরা চিড়ে ভাজা বা সিদ্ধ স্বেচ্ছা কোনো গ্রহণ করলে সেটা কি হয়, আমাদের মিষ্টি মনে হয়। এর পরবর্তী ক্ষেত্রে প্রোটিনের পরিপাকের সম্পর্কে সাধারণ ধারণা, অর্থাৎ আমরা যখন খাদ্য বস্তু গ্রহণ করছি, কোনো খাদ্য বা আহার্য সামগ্রীর মধ্যে 3 প্রকার উপাদান থাকতে পারে। সেই 3 প্রকার প্রধান উপাদানের এখানে আমরা বললাম কার্বোহাইড্রেট বা শর্করার একটা বলেছি। এর পরবর্তী ক্ষেত্রে আরেকটি খাদ্য উপাদান, তার নাম হলো প্রোটিন। তো প্রোটিনের পরিপাক কিন্তু আমাদের মুখবিবর হয় না, কোথায় হচ্ছে না আমরা যে পৌষ্টিক তন্ত্রের যে আকৃতি বিশিষ্ট একটি বিশেষ অঙ্গ, যার নাম কি বলেছিলাম, পাকস্থলী বলেছিলাম। সেই পাকস্থলীর মধ্যে প্রোটিনের কিন্তু পরিপাক হয়। তো পাকস্থলী থেকে সেখান থেকে কি হয় না HCl ক্ষরিত হচ্ছে, এবং HCl পাকস্থলীতে আরেকটা এখানে পাওয়া যায় হচ্ছে, তার নাম হচ্ছে পেপসিন। তো HCl এবং পেপসিনের সহযোগিতায় তৈরি করে পেপটোন। এর পরবর্তী ক্ষেত্রে আর যে খাদ্য উপাদান রয়েছে ফ্যাট, সেই ফ্যাট কি হয় না লাইপেজের উপস্থিতিতে, লাইপেজ উৎসেচক অর্থাৎ ফ্যাট ভাঙতে সাহায্য করে। এই লাইপেজ উৎসেচক কি করে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপাদন করে। তাহলে এই আমরা জানলাম মোটামুটি একটা খাদ্য পরিপাক কিভাবে হয়, অর্থাৎ এখানে প্রোটিনের পরিপাক এবং ফ্যাটের পরিপাক সম্পর্কে বললাম। প্রোটিন পেপসিনের উপস্থিতিতে তৈরি করে পেপটোন, এবং ফ্যাট লাইপেজের উপস্থিতিতে তৈরি করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ঠিক আছে, এটা ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে যে বিষয়টি আমরা জানবো সেটি হলো সুষম খাদ্যের ব্যাপার। সুষম খাদ্য সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। এই সুষম খাদ্যের ব্যাপারটা আমরা যদি ঠিকঠাক বুঝতে পারি, তাহলে কোনো একটি শিশু থেকে বা কোনো একজন রোগী ইত্যাদি বা একজন গর্ভবতী মহিলা, তাদের খাদ্যের কি কি উপাদান হওয়া দরকার, এটা থেকে আমরা একটা সাধারণ ধারণা লাভ করতে পারি। সুষম খাদ্য কাকে বলে না, যে খাদ্য উপাদানে খাদ্যের যে 6টি উপাদান, খাদ্যের 6টি উপাদান কি কি, শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন ও জল উপযুক্ত পরিমাণে থাকে, এবং যে খাদ্য খেলে কি হবে, দেহের পুষ্টি হবে, বৃদ্ধি হবে, ক্ষয়পূরণ হবে, তাপ শক্তি পাওয়া যাবে, তাকেই আমরা বলবো সুষম খাদ্য। তাহলে সুষম খাদ্য একটি এমন খাদ্য সমাহার বলা যাচ্ছে যার মধ্যে বিভিন্ন খাদ্যের যে উপাদানগুলি নির্দিষ্ট বা আনুপাতিকভাবে সেটা সামঞ্জস্য রেখে সেই উপাদানগুলো থাকবে, অর্থাৎ খাদ্যের 6টি উপাদান একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে, এবং যে খাদ্যটা গ্রহণের মাধ্যমে দেহের পুষ্টি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যাবে, তাকে বলা হয় সুষম খাদ্য। অধুনা এখনকার বিজ্ঞান অনুযায়ী সুষম খাদ্যের নির্দিষ্ট কোনো এক প্রকার খাদ্য বলা যায়, অর্থাৎ আমরা এখানে দুগ্ধ বা ডিমের কথা উল্লেখ করতে পারবো না, অর্থাৎ দুগ্ধ বা ডিম যে রয়েছে তাকে সুষম খাদ্য বলা যায় না। আসলে সুষম খাদ্য হচ্ছে এমন অনেক খাদ্যের সমাহার যার মধ্যে খাদ্য উপাদানের 6টি উপাদান নির্দিষ্ট অনুপাতের হারে থাকবে, তাকেই বলা হয় সুষম খাদ্য। আর দুধ বা ডিম, বিশেষ করে দুগ্ধকে আমরা কি বলতে পারি, আদর্শ খাদ্য। দুধকে সুষম খাদ্য বলা হয় না, কারণ রয়েছে, কারণ এর মধ্যে উপযুক্ত পরিমাণে ভিটামিন সি নেই। দ্বিতীয়ত আয়রন বা যে আমরা লৌহ উপাদান আয়রন বলা হয়, সে আয়রনের পরিমাণ কম থাকে, তাই দুগ্ধকে সুষম খাদ্য বলা চলে না। এরপরে আমরা আরেকটি জিনিস ভালো করে মনে রাখা প্রয়োজনীয়, সেটি হচ্ছে BMR। BMR এর পুরো নাম তোমরা নিচ ক্লাসে পড়েছো অবশ্যই এবং জানো হয়তো অনেকেই। BMR এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট।
বেসাল মেটাবলিক রেট। বিএমআর কাকে বলা হয়? বেসাল মেটাবলিক রেট বলতে কি বুঝি? অর্থাৎ এখানে সংজ্ঞাতে বলা হয়, এখানে সবসময় একটি সুস্থ লোকের কথা কিন্তু উল্লেখ করা হয়। সুস্থ লোককে এখানে কনস্ট্যান্ট হয়। একজন সুস্থ ব্যক্তি খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা, 12 থেকে 18 ঘন্টা, একজন ব্যক্তি খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় তার দেহ কার্য পরিচালনার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে যে তাপ উৎপাদন হয় তাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট। মনে থাকে যে একজন সুস্থ ব্যক্তি খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা সম্পূর্ণ দৈহিক এবং মানসিক সুস্থরত অবস্থায় তার শরীরের কার্য পরিচালনার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে তাপ উৎপাদন হয়, অর্থাৎ হার প্রতি ঘন্টায় তার প্রতি বর্গমিটার দেহতল থেকে যে তাপ উৎপাদন হয় তাকে বলা হয় বিএমআর, বেসাল মেটাবলিক রেট। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ লোকের বিএমআর এর মান কত এটা মনে রাখবে। কিন্তু একজন ব্যক্তি বাঁচলে তার বিএমআর এর হার কত হয়, প্রতিদিন দৈনন্দিন কত ক্যালোরির চাহিদা, সবচেয়ে আমরা জানি একজন ব্যক্তি বাঁচতে গেলে তার ক্যালোরির চাহিদা জানি, কত কিলো ক্যালোরির দরকার। একজন ব্যক্তি প্রায় 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির দরকার। এটা মনে করে রাখতে তোমরা, একজন ব্যক্তি প্রত্যেক ক্যালোরির দরকার গড়ে হচ্ছে 2500 কিলো ক্যালোরি থেকে 3000 কিলো ক্যালোরি, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ক্যালোরি চাহিদা। আমরা শিশুদের দেহে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু জানব। তো মাতৃদুগ্ধ হচ্ছে একটি শিশু জন্মগ্রহণ থেকে প্রায় 6 মাস পর্যন্ত তার পক্ষে কিন্তু মাতৃদুগ্ধ খুব প্রয়োজনীয় একটি উপাদান। আর একজন মা যখন সন্তান তার দেহ থেকে ভূমিষ্ঠ হয় সেই সময় তার যে দুগ্ধ কয়েকদিন ধরে পাওয়া যায় গাঢ় হলদে বর্ণের হয়ে থাকে। এটা সে বিশেষ প্রকার দুগ্ধের একটি নাম রয়েছে, তাকে বলা হয় কোলোস্ট্রাম। এই কোলোস্ট্রাম শিশুদের পক্ষে খুবই একটি অত্যাবশ্যকীয় উপাদান। এই কোলোস্ট্রামে যে উপকারিতা রয়েছে বা এর যে পুষ্টিগুণ, প্রথমত আমরা এখানে লিখেছি কোলোস্ট্রামে আইজিএ নামক ইমিউনোগ্লোবিন পাওয়া যায়। তো এই যে আইজিএ পাওয়া যায় এটা তার কি করবে না, এই প্রকার যে ইমিউনোগ্লোবিন রয়েছে সেটি তার দেহে প্রতিরক্ষায় অংশগ্রহণ করবে, বিভিন্ন প্রকার জীবাণুর হাত থেকে তাকে বাঁচাবে। এরপর যে উপাদান রয়েছে এর মধ্যে কোলোস্ট্রামের মধ্যে জিঙ্ক, সোডিয়াম এবং ক্লোরিন পাওয়া যায়। এই জিঙ্কের একটা খুব ভূমিকা থাকে, তার মস্তিষ্কে যে বিকাশ, সেই বিকাশে জিঙ্কের ভূমিকা পাওয়া যায়। এছাড়া কোলোস্ট্রামের আরেকটি খুব উপযুক্ত উপাদান, তার নাম হচ্ছে ল্যাক্টোফেরিন। এই ল্যাক্টোফেরিন একটি প্রয়োজনীয় উপাদান হিসাবে থাকে, যেটা একজন শিশুর দেহে খুবই প্রয়োজনীয়। এরপরে আমরা শিশুদের অনেক সময় কি করি, যে মাতৃদুগ্ধের অভাব রয়েছে বা ঠিকমতো তার মাতৃদুগ্ধের কারণের জন্য পাওয়ার জন্য পুষ্ট হচ্ছে না, তাই শিশুকে মাতৃদুগ্ধের পরিবর্তে অন্য কোনো উপাদান খাদ্য হিসাবে তাকে দেওয়া হয়, সেটা গোদুগ্ধ হতে পারে বা অন্যান্য। তো তাকে আমরা কি খাদ্য বলি, তাকে আমরা উইনিং বা বদলি খাদ্য বলে থাকি। বদলি খাদ্য বা উইনিং বলা হয়। মাতৃদুগ্ধ এবং গরুর দুগ্ধ অর্থাৎ গোদুগ্ধ, এই গোদুগ্ধ যে রয়েছে তার মধ্যে পার্থক্য কি? একজন শিশু কিন্তু যে গোদুগ্ধ রয়েছে সেটা তার পক্ষে খুব একটা যে বিশাল কিছু ব্যাপার সেরকম নয়, কিন্তু আবার অনেক সময় যাদের ক্ষেত্রে মায়ের দুধ পায় না শিশু, সেটা তাদের দিকে এই প্রকার বদলি খাদ্য বা গরু দুধ দেওয়া হয়, গরুর দুগ্ধ সেখানে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে গরুর দুগ্ধ এবং
মাদার অর্থাৎ মায়ের তার দুগ্ধের মধ্যে পার্থক্য রয়েছে কিছু। প্রথমত, মাতৃদুগ্ধে প্রোটিনের পরিমাণ কম থাকে। মাতৃদুগ্ধে প্রোটিনের পরিমাণ কম, যেটা দেখা যায় প্রায় 1.1 গ্রাম পার 100 ml দুগ্ধ, এবং সেটা গরুর যে বা গোদুগ্ধ রয়েছে সেখানে বেশি পরিমাণ থাকে, প্রায় 3.2 গ্রাম পার 100 ml। এরপর গোদুগ্ধতে কেসিনের পরিমাণ বেশি থাকে এবং মাতৃদুগ্ধে কেসিনের পরিমাণ কম। শক্তি মূল্য হিসাবে গোদুগ্ধ যে রয়েছে তার শক্তি মূল্য 67 কিলো ক্যালোরি এবং মাতৃদুগ্ধের সেটা শক্তি হচ্ছে 65 কিলো ক্যালোরি। অর্থাৎ সেই গোদুগ্ধতে কিন্তু শক্তিটা বেশি পায়, মাতৃদুগ্ধে কম পায়। এছাড়া আরো অনেক ব্যাপারগুলি রয়েছে, যেমন মাতৃদুগ্ধে কি থাকে, প্রধানত ল্যাকটোজ যে রয়েছে, আর এখানে ক্ষেত্রে কেসিন, এই ব্যাপারগুলো মনে রাখতে ল্যাকটোজ বেশি পরিমাণে থাকে। একজন শিশু মাতৃদুগ্ধে থেকে ল্যাকটোজটা বেশি পেয়ে থাকে। এরপর মাতৃদুগ্ধে খনিজ লবণ বা প্রোটিন এর পরিমাণটা কম থাকার জন্য কি হয় না, শিশুর যে কিডনি রয়েছে তাতে কিন্তু চাপ কম হয়, কিন্তু গোদুগ্ধে যে রয়েছে সেই পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ সেখানে খনিজ লবণ বা প্রোটিনের পরিমাণটা বেশি থাকার জন্য তার কিন্তু কিডনির উপরে একটা প্রভাব ফেলে। এছাড়া মাতৃদুগ্ধে অবস্থিত বিভিন্ন প্রকার যে বিশেষ করে ফ্যাটি অ্যাসিড গুলো রয়েছে সেগুলো বেশি মাত্রায় থাকে, যেটা গোদুগ্ধে কম দেখা যায়। এইভাবে রয়েছে যে দুজনের পুষ্টিগত মূল্য বিচারে একটি পার্থক্য বা এখানে বিষয়গুলো উল্লেখ করে দিলাম, ভালো করে তোমরা মনে রাখবে। শিশুর অপুষ্টি সম্পর্কিত কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখা দরকার। একজন শিশু জন্মগ্রহণের পর প্রায় 6 মাস অবধি সে তার মাতৃদুগ্ধ পান করে থাকে। পরবর্তী ক্ষেত্রে তাকে বিভিন্ন রকমের বদলি খাদ্যের বা উইনিং যে খাদ্য রয়েছে সেটাতে অভ্যস্ত করানো হয়। সেখানে যে সমস্ত উপাদান তাকে খাওয়ালে তার শরীর ভালো থাকবে আর রোগ লক্ষণ প্রকাশিত হবে না, এরকম তাকে খাদ্য গ্রহণ করানো হয়। যদি কোনো কারণবশত তার ত্রুটি হয় তাহলে শিশুর দেহে বিভিন্ন খাদ্য উপাদানের ঘাটতি দেখা যায় বা অতিরিক্ত উপাদান গ্রহণের জন্য তার মধ্যে কিছু রোগ লক্ষণ প্রকাশ পায়, ফলস্বরূপ শিশু অপুষ্টিতে ভোগে। অপুষ্টি যে শিশুর ক্ষেত্রে রয়েছে এটাকে মূলত আমরা অপুষ্টিকে 3টি ভাগে ভাগ করতে পারি। এক প্রকার হচ্ছে অতি পুষ্টি, কথাটার মধ্যে দেওয়া আছে দেখো অতি অর্থাৎ অভার, যেখানে পুষ্টি উপাদানগুলো যদি যে পরিমাণ গ্রহণ করা দরকার তার থেকে যদি বেশি গ্রহণ করা যায়। অর্থাৎ দেখা যাবে একটি শিশুর ক্ষেত্রে ভিটামিন একটা নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করা দরকার, সে ভিটামিনের পরিমাণগুলো যদি অত্যধিক মাত্রায় গ্রহণ করে বা অতিরিক্ত প্রোটিন গ্রহণ করে তাহলে তার মধ্যে কিন্তু এই অতি পুষ্টির ব্যাপারটি অর্থাৎ ওভার নিউট্রিশন লক্ষ্য করা যায়। যদি সেই শিশু বেশি পরিমাণ এ বা বেশি পরিমাণ ডি ইত্যাদি গ্রহণ করে থাকে তাহলে সেই শিশুর কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আসে, খিটখিটে মেজাজ, মাথা ধরা, বমি, শিশু ঠিকঠাক মতো দাঁড়াতে পারে না, এরকম বিভিন্ন রকমের ঘটনাগুলো রয়েছে, অর্থাৎ তার তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব ইত্যাদি লক্ষণ। এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে পুষ্টি, অর্থাৎ খাদ্য উপাদানের মধ্যে যদি একাধিক উপাদান কম পরিমাণে থাকে তাহলে সেই সময় যে অপুষ্টিজনিত রোগ দেখা যায়, যে অপুষ্টি দেখা যায় তাকে পুষ্টি বলে, যাকে বলা হয় আন্ডার নিউট্রিশন, যাকে বলা হয় কি আন্ডার নিউট্রিশন। এর পরবর্তী ক্ষেত্রে লাস্ট রয়েছে অসম পুষ্টি, অর্থাৎ ইমব্যালেন্স দেখা যায়, অর্থাৎ যদি উপাদানগুলোর যে অনুপাতিক ব্যাপারগুলো রয়েছে সেই অনুপাতটা বা সামঞ্জস্যের অভাব যদি দেখা যায় তাহলে সেই ধরনের পুষ্টিকে বলা হয় অসম পুষ্টি বলা হয়। তাহলে আমরা এটা বুঝলাম যে অপুষ্টিকে 3টি ভাগে, এক প্রকার হচ্ছে অতিপুষ্টি, দ্বিতীয় হচ্ছে অনুপুষ্টি এবং তৃতীয় হচ্ছে অসম পুষ্টি। এবার এখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করে থাকি যে শিশুকে যে গোদুগ্ধ পান করানো হয় সেই গোদুগ্ধকে কি করে আমরা মাতৃদুগ্ধের মোটামুটি
একটা পরিবর্তন করতে পারি, মাতৃদুগ্ধের মতন করে তুলতে পারি। তো সেক্ষেত্রে কি করা হয়, যেহেতু আমরা আগে কয়েকটা জিনিস বিষয় লক্ষ্য করেছিলাম, যে যেমন প্রোটিনের পরিমাণ বেশি, বা সেখানে বলা হচ্ছে তাতে খনিজ লবণ বা অন্যান্য উপাদান বেশি রয়েছে অনেক, তাহলে সেই ব্যাপারে সেটাকে কি করা হয় না, আমরা সেখানে কি করি, অনেক সময় প্রথমত যে দুগ্ধ পাওয়া যায় তাকে সঠিক তাপমাত্রায় তাকে গরম করে নেওয়া দরকার, উত্তপ্ত করা দরকার, অর্থাৎ সেখানের মাধ্যমে কি হবে, ওর মধ্যে যে সমস্ত রোগ জীবাণুগুলি রয়েছে তারা মারা পড়ে এবং সেটা শিশুর পক্ষে নিরাপদ। এছাড়াও রয়েছে দুগ্ধকে আমরা সেখানে কি করতে পারি, একটা লঘুকরণ, অর্থাৎ জল, বিশুদ্ধ জল প্রয়োগের মাধ্যমে তাকে লঘুকরণ করা যায়। এর মাধ্যমে আমরা সেটাকে কিছুটা পরিবর্তন করে দিতে পারি। এছাড়া তার মধ্যে যে বাফারের ব্যাপার একটা থাকে, সেই বাফারের ক্রিয়া কমানোর জন্য কিছু আমরা সেখানে সাইট্রিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করতে পারি। এভাবে আমরা সেই খাদ্যটাকে দুগ্ধকে তার পানের উপযোগী করে তুলতে পারি। এটা হলো একটা শিশুর খাদ্যের ব্যাপার, অর্থাৎ গোদুগ্ধকে আমরা কি করে মাতৃদুগ্ধের মতন করে ব্যবহার করতে পারি। আমরা খাদ্য বিষয়ক বা পুষ্টি সংক্রান্ত অনেক কিছু ব্যাপারগুলো জানলাম। এবারে আমরা যে মেন বিষয় একটি খাদ্য সংরক্ষণ, কারণ খাদ্যকে নিয়ে তো ব্যাপারটা, ওই খাদ্যকে ঠিকঠাকভাবে গ্রহণ করতে গেলে কিছু ক্ষেত্রে আমাদের খাদ্য সংরক্ষণ করা অবশ্যই দরকার, কারণ বর্তমান জনসংখ্যা বৃদ্ধি, বিভিন্ন পলিউশন, খরা, বন্যা ইত্যাদির কারণে অনেক সময় খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি সঠিক পন্থা মেনে খাদ্য সংরক্ষণ করি তাহলে আমাদের ভবিষ্যতে খাদ্যের অভাব হয় না। তো প্রথমে এখানে যেটা বলছি খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণ হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতি সম্পূর্ণ বিজ্ঞানগত দিক দিয়ে হওয়া উচিত, অর্থাৎ বৈজ্ঞানিক তার একটা পন্থা থাকবে। সেখানে কি করা হবে না, কীটপতঙ্গ যেমন আক্রমণ করে একটা খাদ্যকে নষ্ট করে দিত, তাহলে তাদের আক্রমণ থেকে বাঁচিয়ে এবং খাদ্যর যে গুণগত মান, অর্থাৎ স্বাদ, বর্ণ, গন্ধ বা তার যে পুষ্টিমূল্য রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে বজায় রেখে আমরা তাকে যে অবিকৃত অবস্থায় রাখার যে পন্থা, তাকে বলা হয় খাদ্য সংরক্ষণ। তাহলে খাদ্য সংরক্ষণের একটা পদ্ধতি, যে পদ্ধতি বৈজ্ঞানিক একটা ভিত্তি রয়েছে, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে সেটা করা হয়। কীটপতঙ্গ হোক বা তাদের পচন যে কোনো কারণে ঘটে থাকে, সেইটা থেকে আমরা রোধ করে তার সঠিক উপায়ের মাধ্যমে তার স্বাদ, বর্ণ, গন্ধ এবং পুষ্টিমূল্য বজায় থাকবে, সেই পদ্ধতিকে বলা হয় খাদ্য সংরক্ষণ। খাদ্য কি কি কারণে নষ্ট হয়ে যায়? খাদ্য অর্থাৎ এখানে বলা হচ্ছে খাদ্য বিনষ্টের কারণ। বিভিন্ন কারণ রয়েছে খাদ্যবস্তু নষ্ট হওয়ার জন্য। তো এক নম্বরে এখানে উল্লেখ করেছি জীবাণু। বিভিন্ন রকমের জীবাণু আছে যেগুলো কি করে এই খাদ্য দ্রব্যগুলোকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, পচন ধরিয়ে দেয়। যেমন বটুনিলাম হতে পারে, বা ক্লস্ট্রিডিয়াম, স্টেপ্টোকক্কাস অরিয়াস ইত্যাদি জাতীয় বিভিন্ন রকম জীবাণু রয়েছে, যে জীবাণুগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় তারা কি করতে পারে, এই খাদ্যকে নষ্ট করে দিতে পারে। এরপর রয়েছে উৎসেচক। খাদ্য মধ্যস্থই থাকে এই উৎসেচক। এই উৎসেচক কি করে, নির্দিষ্ট একটা উষ্ণতা বা তার অনুকূল কোনো আবহাওয়া পেলে সেই উৎসেচকই ওই খাদ্য উৎসটাকে নষ্ট করে দিতে পারে। কোনো ফল বা শাকসবজি হোক বা অন্য কিছু খাদ্যদ্রব্য, সেগুলোর মধ্যে তার অবস্থায় যদি উৎসেচক থাকে, সেই উৎসেচক অনেক সময় কি করে ওই খাদ্যবস্তু নষ্ট করে দেয়। এরপর রয়েছে কীটপতঙ্গ। কীটপতঙ্গরা তো সাধারণত এরা আমরা দেখতেই পাই যে অনেক সময় কোনো কিছুর মধ্যে কীটপতঙ্গ তারা আক্রমণ করে, মূল, ফল ইত্যাদি, পাতা ইত্যাদি গ্রহণের মাধ্যমে তারা খাদ্যের বিনষ্টকরণ ঘটায়। এরপরে রয়েছে ভৌত এবং রাসায়নিক কারণ। ভৌত রাসায়নিক কারণ যেমন এখানে উত্তাপ বা সূর্য আলো রয়েছে, রাসায়নিক অর্থাৎ অক্সিজেন বা ধাতব কোনো পদার্থের মাধ্যমে খাদ্য বিনষ্ট হতে পারে। তাইলে এই সোজা ব্যাপারগুলো তোমরা ভালো করে মনে রাখবে,
খুব সজাগ জিনিস, যে জীবাণুর কারণে হতে পারে, পয়েন্টগুলো ভালো করে মনে করো। জীবাণুর দ্বারা হতে পারে, উৎসেচকের দ্বারা হতে পারে, কীটপতঙ্গের দ্বারা হতে পারে, ভৌত এবং রাসায়নিক কারণজনিত কারণে খাদ্য বিনষ্ট হতে পারে। এবার আমরা আরেকটা বিষয়ের উপরে আসি, যে পচনশীলতা অনুসারে খাদ্যের প্রকার। আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী রয়েছে তাদের পচনশীলতার উপরে নির্ভর করে ভাগ করা হয়েছে। যেমন একটা রয়েছে অপচনশীল, সাধারণত এগুলো অনেক সময় নেয় পচতে, তাকে অপচনশীল বলা হয়। একদম যে পচে যাবে না, একটা নির্দিষ্ট সময় পর সেটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু তার একটা সময় রয়েছে, অর্থাৎ অনেক বেশি সময় নেই। এরকম কোনগুলো যেমন চাল, গম, ডাল, আটা ইত্যাদি গুলো সময় নেয়। এরপরে রয়েছে পচনশীল, যেগুলো খুব সহজেই পচে যায়, যেমন ফল, সবজি, এগুলো খুব সহজেই পচে যায়। আরেকটি রয়েছে, সেটা হচ্ছে অর্ধ পচনশীল। অর্ধ পচনশীল, এই অর্ধ পচনশীল যেমন পেঁয়াজ, আদা, রসুন, আলু ইত্যাদি, এগুলো কি, এগুলো অর্ধ পচনশীল খাদ্য হিসাবে আমরা জানি। খাদ্য সংরক্ষণের বিভিন্ন রকম পদ্ধতি, আমরা জাস্ট এখানে কি কি উপায়ে খাদ্য বস্তুকে আমরা সংরক্ষণ করতে পারি তার কয়েকটা পদ্ধতির কথা উল্লেখ করব। তো প্রথমত খাদ্য সংরক্ষণের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে প্রথম আমরা তাপ প্রয়োগের মাধ্যমে খাদ্য বস্তুকে সংরক্ষণ করতে পারি। সেগুলি আবার কয়েকটি ভাগে বিভক্ত: রন্ধন, ব্লাঞ্চিং, ক্যানিং, পাস্টুরাইজেশন এবং স্টেরিলাইজেশন। এই উক্ত পদ্ধতির মাধ্যমে আমরা খাদ্য বস্তুকে সংরক্ষণ করতে পারি। দ্বিতীয়ত বিকিরণ। বিকিরণ একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তুকে সংরক্ষণ করা হয়। এরপরে আরেকটি পদ্ধতি, তার নাম হচ্ছে তাপমাত্রা হ্রাসকরণ। অর্থাৎ আমরা এটা ভালো করেই জানি যে ফ্রিজের মাধ্যমে সেখানে আমরা অনেক খাদ্যবস্তুকে সংরক্ষণ করে রাখি। এরপরে পদ্ধতি হচ্ছে তেল ও মশলা দ্বারা। অনেক কিছু খাদ্য উপাদান রয়েছে যেখানে তেল এবং মশলা সহযোগে সেটাকে বেশ অনেকটা সময় ধরে সেটাকে সতেজ রাখা যায়। এরপরে রয়েছে শুষ্ককরণ। শুষ্ককরণ একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যেতে পারে। চিনি এবং লবণ, আমরা এই যেমন লবণের ব্যাপারটা ভালো করে জানি, যে লবণ দ্বারা মাছ, মাংস এগুলোকে যদি অনেকক্ষণ তার মধ্যে প্রয়োগ করে সেটাকে ঠিক রাখা যায়। আরেকটি পদ্ধতি রয়েছে রাসায়নিক, অর্থাৎ রাসায়নিক বস্তু প্রয়োগের মাধ্যমে অনেক খাদ্য বস্তুকে আমরা সংরক্ষণ করতে পারি। তোমরা এই পয়েন্টগুলো ভালো করে জানবে এবং সেগুলো সম্পর্কে একটু একটু জেনে লিখলেই মোটামুটি একটা নাম্বার পেতে পারো। অর্থাৎ এখানে আমি আরেকবার বলছি, তাপ প্রয়োগের মাধ্যমে, তাপ প্রয়োগ অর্থাৎ রন্ধন, ব্লাঞ্চিং, সেখানে ক্যানিং, পাস্টুরাইজেশন, স্টেরিলাইজেশনের পদ্ধতি রয়েছে যার মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণ করা যায়। বিকিরণ পদ্ধতি রয়েছে, তাপমাত্রা হ্রাসকরণ রয়েছে, তেল ও মশলা দ্বারা শুষ্ককরণ, চিনি ও লবণ সহযোগী এবং রাসায়নিক বস্তু ব্যবহারের মাধ্যমে আমরা খাদ্যবস্তুকে সংরক্ষণ করতে পারি।